নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোষ বাই রিমন স্যার। তো আজকে আমাদের মক টেস্ট অ্যানালাইসিসের ৬ নাম্বার ভিডিও। আমরা আজকে ৬ নাম্বার মক অ্যানালাইসিস করব। তো ৬ নাম্বার মকটা অ্যানালাইসিস করতে গিয়ে আমরা এখানে বেশ কিছু ফ্যাক্টর রিসার্চ করব এবং এর সঙ্গে আমাদের এই ৬ নাম্বার মকের লেভেল কেমন ছিল, কাট অফ কতটা যেতে পারে, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব এবং লাস্টে আমি বেশ কিছু কোয়েশ্চেনস নিয়ে এসেছি, দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমাদের কি ভুল হয়েছে না হয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি এখানে আলোচনা করব যে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, না যেতে পারে। এই যে আমি এখানে যার মক টেস্টটা নিয়ে এসেছি, যে এই নাম্বারটা পেয়েছে আমাদের এই মকে, তো তার সেখানে কি ভুল ছিল, কিভাবে সে ইমপ্রুভ করবে। ইনফ্যাক্ট তোমরা এখান থেকে শিখতে কি পারবে যে তোমাদের এই ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তোমরা সেখানে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবে না পারবে, সেই জায়গাগুলো তোমরা এখান থেকে ভালো মতো বুঝতে পারবে। এবং লাস্টে এই অ্যানালাইসিস করার পরে আমি একটা ফাইনাল কনক্লুশন তোমাদের বলে জানাবো যে না, এই মুহূর্তে এই যে এই প্রবলেমগুলো যাদের হচ্ছে তাদের কি করা উচিত, তাহলে তাদের মক টেস্টে তোমরা নাম্বার বাড়াতে পারবে। ওয়েল, তোমরা এখানে আমাদের কাছ থেকে মক টেস্ট দাও না দাও ম্যাটার করছে না, তোমরা যেখান থেকে ইচ্ছে তুমি সেখান থেকে মক টেস্ট দাও, বাট তুমি এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে যে তুমি তোমার মকে এই ভুলগুলো করছো কিনা। তবে কি তুমি আলটিমেটলি তোমার এই যে আজকে আমি অ্যানালাইসিসটা করাচ্ছি সেটা তুমি পুরোপুরি বেনিফিট পাবে। ওয়েল, আমি এখানে এবার চলে আসছি যে আমাদের কোন মকের অ্যানালাইসিস। এটা দেখো, আমাদের এখানে এটা মক টেস্টের অ্যানালাইসিস যেটা করছি সেটা হচ্ছে আমাদের ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য যে মক টেস্ট লঞ্চ করা হয়েছিল সেটার অ্যানালাইসিস। 10টা কলকাতা পুলিশ, 10টা ডব্লিউবিপি, টোটাল 20টা মক টেস্ট থাকবে এবং বাকি কি থাকছে না থাকছে তোমরা এখানে পেয়ে যাবে, দেখে নিও। ঠিক আছে, বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। আর প্রাইস সম্পর্কে যদি কেউ জানতে চাইছো, দেখো আমাদের এই মক টেস্টের প্রাইসটা আমরা আগে 99 টাকায় রেখেছিলাম। যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণে রিসার্চ থাকছে, প্রচুর অ্যানালাইসিস করাতে হচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেনের কোয়ালিটি দেখবে তোমরা যথেষ্ট বেটার, যেটা তোমাদের এক্সাম হলে আসতে পারে ওই রকম টাইপের কোয়ালিটি মেনটেন করে যথেষ্ট রিসার্চ দিতে হচ্ছে, যথেষ্ট এফোর্ট দিতে হচ্ছে, তারপরে কিন্তু এই মক টেস্টগুলো আনা হচ্ছে। তো সেখান থেকে এটা প্রচণ্ড টাইম কনজিউমিং হচ্ছে এবং যে কারণে যে আমাদের টিম যারা মক টেস্ট বানাচ্ছে বা সলিউশন করছে, তো তাদের ক্ষেত্রে আমাদের কাছে একটু কস্টটা বাড়াতে হচ্ছে, পসিবল হচ্ছে না, আমরা এই কস্টে নিয়ে আসতে পারছি না। ওই জন্য আমরা এই মক টেস্টের প্রাইসটা এই মুহূর্তে 119 টাকা করে দিয়েছি। আর আমাদের মক টেস্টের প্রাইসটা এটাই থাকবে এই মুহূর্তে। আমি জানি না এরপরে ইন ফিউচার কোনো দিনও ডিসকাউন্ট আসবে কি আসবে না, সেটা পুরোপুরি অ্যাপের ব্যাপার। বাট এই মুহূর্তে তোমরা যারা নিতে চাইছো, ফালতু দেরি না করে, এই 10-20 টাকার জন্য দেরি না করে শুধু তোমরা চাইলে এই মক টেস্টটা নিয়ে নিতে পারো। আর এই মক টেস্টটা তোমরা পাবে আমাদের বিদ্যা কোষ বাই রিমন স্যার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবে। ওয়েল, এবার আমি আসছি এই মক টেস্টের অ্যানালাইসিস নিয়ে। দেখো, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার মক টেস্টের অ্যানালাইসিস এবং আমাদের এই মক টেস্টের কাট অফ রাখা হয়েছে 60 নাম্বার। এবার 60 নাম্বার কেন কাট অফ গেল না গেল, এবার সেই জিনিসটা আমি আলোচনা করছি। ওয়েল, তার আগে বেশ কিছু জিনিস বলে নেওয়া রয়েছে। দেখো, যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে রঘু ব্যানার্জি, সেই এই নাম্বারটা পেয়েছে 85-র মধ্যে এই নাম্বারটা পেয়েছে, যেটা বেশ ভালো নাম্বার। তো যে ফার্স্ট হয়েছে রঘু ব্যানার্জি, সে যে এই নাম্বারটা পেয়েছে, সে যদি অন্য কোনো আদার্স মক এই মুহূর্তে দিয়ে থাকে, তার কিন্তু লেভেলটা এইখানে নয়। সে ডেফিনেটলি, আমি তোমাদের বলছি যে কি 75 প্লাস অন্যান্য মকে গিয়ে সে ডেফিনেটলি স্কোর করবে 85 এর মধ্যে। ঠিক আছে, সেটা আমি তোমাকে বলছি 75 প্লাস। আমি দেখো অন্যান্য আমি টাফ মক যেগুলো রয়েছে আমি সেগুলোর কথা বলছি। যদি সেখানে ইজিও হয়ে থাকে তবে তুমি দেখতে পাবে যে এদের নাম্বারটা নিয়ার অ্যাবাউট হয়তো আরও বেশি একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আরও 1-2 নাম্বার হয়তো বেড়ে যেতে পারে নাম্বারটা। তার থেকে বেশি কতটা বাড়বে না পারবে সেটা একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার আরও একটা জিনিস, তোমরা এখানে টাইমটা দেখতে পাচ্ছ 14 মিনিট। কেউ একজন এই মকটা চিট করে দিয়েছে, সে 14 মিনিট টাইম নিয়ে এই স্কোরটা করেছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি এইটা। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এর নাম্বারটা এখানে রয়েছে। তুমি দেখো দেবাশিস, আমি খারাপভাবে নিও না ব্যাপারটাকে, হতে পারে এটা কোনো রকমভাবে কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য এটা দেখাচ্ছে, সেটাও হতে পারে। যদি সেরকম কিছু হয়ে থাকে তুমি ডেফিনেটলি আমাকে কমেন্টে বা তুমি আমাকে আমাদের চ্যাটে লিখেছে জানাতে পারো। বাট কেউ যদি ইচ্ছে করে এই কাজটা করে থাকো 14 মিনিটে, তুমি শুধুমাত্র আগে একবার মকটা দিয়ে বা রিঅ্যাটেম্প করে তুমি যদি এই জিনিসটা করে থাকো, সেটা তুমি নিজেরই পায়ে নিজেই কুড়োল মারছো। ঠিক আছে, এইরকমভাবে তোমার র্যাঙ্ক করে গিয়ে আলটিমেটলি কোনো রকম কোনো লাভ হবে না। ওকে, তো সেই দিক থেকে আমি এখানে রঘু ব্যানার্জিকে ক্যান্সেল করছি। আমাদের এখানে টপ 3 যারা হয়েছে, একজন হচ্ছে যে কি রঘু ব্যানার্জি, যে এই নাম্বারটা পেয়েছে, তারপর সুমন মণ্ডল যে এই নাম্বারটা পেয়েছে, এবং তারপর হচ্ছে কি সুদীপ্ত বা সুদীপ্তা। ঠিক আছে, কেউ একজন রয়েছে, এটা ছেলে বা মেয়ে দেখে নিও এটা। তো তুমি এখানে তোমরা 3 জন রয়েছে, এরা টপ মানে 3-তে। তো তোমাদের জন্য এখানে এটাই চেষ্টা থাকে, তোমরা যেন তোমাদের নামটা টপ 3 এর মধ্যে নিয়ে আসতে পারো, তোমরা যেন স্ক্রিনের মধ্যে, তোমরা যেন এই ভিডিওতে তোমাদের নামটা দেখতে পাও, তোমরা এই একটা চেষ্টা করো। তো এবার আসি আমি মক টেস্টের লেভেলের দিক থেকে। ঠিক আছে, আমি চলো লেভেলটা পরের স্লাইডেই আলোচনা করছি এখানে। ঠিক আছে, দেখো মক টেস্টের লেভেল যদি বলো, আমাদের এখানে মক টেস্টের লেভেল পিওরলি একদম এখানে মডারেট লেভেলের মক টেস্ট ছিল। তো এটা আমাদের একটু মডারেট লেভেলের মক টেস্ট ছিল। কিছু কোশ্চেন আমাদের দেখতে একটু বেশ ভালো ছিল, কিছু কোশ্চেন আমাদের একটু মানে ঠিকঠাক ক্যাটাগরি ছিল। ইনফ্যাক্ট জিএস এর কোশ্চেন বেশ কিছু হয়তো তুমি টাফ দেখতে পাবে, কিছু রিজনিং এর টাফ দেখতে পাবে। তো এরকমভাবে কিছু উপর নিচ করে মোটামুটি কিছু না কিছু আমাদের এখানে কোশ্চেন করা হয়েছে, যেটা পুরোপুরি এক্সাম রিলেভেন্সকে মাথায় রেখেই। এবার কাট অফটা তোমরা, আমি এখানে অলরেডি বলে দিচ্ছি যে তোমাদের এখানে কাট অফ থাকছে 60 নাম্বার আউট অফ 85 থাকছে সেটা। আমি এখানে তাহলে আজকে একজনের মক এখানে অ্যানালাইসিস করছি। আমি কারোর নাম নিচ্ছি না, কার মক টেস্ট আমি এখানে অ্যানালাইসিস করছি না করছি। তোমরা যে এই মক টেস্টটাতে এই নাম্বারটা পেয়েছো, সে ডেফিনেটলি তোমার অ্যানালাইসিস থেকে তুমি এখানে দেখে নিও।
আর সেখানে টাইম নিচ্ছে 50 মিনিট টাইম নিচ্ছে, যেটা তোমরা ভালো মতো জানো আমরা 50 মিনিট টাইম দিয়ে থাকি, 50 মিনিট টাইম দিয়ে থাকি, কারণ ওএমআরসিটা গোল করতে গিয়ে আমাদের বেশ কিছু টাইম চলে যায়, তো সেদিক থেকে আমরা এখানে 50 মিনিট টাইম দিই। তো এবার আসছি আমি অ্যানালাইসিসের পার্টটাতে। দেখো অ্যাটেম্প্ট করেছে কটা, 61টা, কারেক্ট হয়েছে কটা, 46, ইনকারেক্ট 15 এবং আনঅ্যাটেম্পটেড 24টা। এবার এইখান থেকে একটা জিনিস আমাদের বোঝার রয়েছে, ইনকারেক্টেড পোর্শনটা অনেকটা বেশি বেড়ে গেছে, এতটা বেশি ইনকারেক্টেড পোর্শন রাখলে চলবে না, এখানে ইনকারেক্টেড পোর্শনটা আমাদের এই মোটামুটি 6টার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সেখান থেকে দুটো আরও যদি বেড়েও যায় খুব বিশাল ক্ষতি কিছু নেই, কারণ তোমরা এখানে জানোই যে ভালো মতোই যে 1/4 নেগেটিভ থাকে, সেক্ষেত্রে 2-4 জন একটু গেস ওয়ার্ক করেই নেয়। তো সেদিক থেকে এই 4টে কোশ্চেনের মধ্যে তোমার যদি একটা কোশ্চেন বাই চান্স ঠিক হয়ে যায়, 3টে যদি তোমার নেগেটিভও থাকে, তাতেও তুমি এখানে অ্যাডভান্টেজে থাকছো, ঠিক আছে? তো সেই দিক থেকে অনেকে হয়তো গেস ওয়ার্কগুলো করেও না, ইনফ্যাক্ট তো সেরকমভাবে যদি কনফিডেন্স থাকে, তোমার যদি ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট হয়ে যায়, যেটা আমি বেসিক্যালি এই রঘু ব্যানার্জি মানে এর মক টেস্টের অ্যানালাইসিস করতে গিয়ে দেখতে পাই। দেখো এদের অ্যানালাইসিস করা খুব একটা দরকার পড়ে না বলে আমি তোমাদের দেখাই না, বাট এদের অ্যানালাইসিস আমি দেখতে পাই এরা মোটামুটি 100% মানে 100টা কোশ্চেন বা কোনো থাকে যেখানে আমাদের 85টা কোশ্চেন থাকে, তো প্রত্যেকটা মানে 100% মানে সমস্ত কোশ্চেন তারা অ্যাটেম্প্ট করে আসে। বাট সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসার মধ্যে তুমি এখানে দেখতে হবে যে তাদের যে এরা অলরেডি যে কটা পারছে সে কটা অলরেডি আগে অ্যাটেম্প্ট করে নেয়, ঠিক আছে? মোটামুটি আনঅ্যাটেম্পটেড না জানা কোশ্চেন হয়তো এদের কাছে 10টা পড়ে থাকে, কি হয়তো 8টা পড়ে থাকে, তখন তারা কি করে এই 10টা বা 8টাতে এরা পুরোপুরি 100% গেস ওয়ার্ক নিয়ে নেয়। যদি বাই চান্স আমার এখান থেকে একটা ঠিক হয়ে যায়, এবার এই মানে টেকনিকটা কারো কারো ক্ষেত্রে কাজে লাগে, কারো কারো ক্ষেত্রে তার নেগেটিভে দাঁড়ায়, তবে নেগেটিভে দাঁড়ানোর চান্সটা খুব কম। মানে হয়তো তুমি এখান থেকে কিছু পেলে না, মানে জিরো হয়ে গেল, তুমি ঠিক ভুল হয়ে তুমি আলটিমেটলি জিরোতেই থেকে গেলে, হয়তো বা তোমার এখান থেকে 0.25 হয়তো তোমার এখানে প্লাসও হতে পারে। আর যদি তোমার 0.25 প্লাসও হয়ে যায়, সেটা একটা বিশাল মানে একটা পজিটিভ ব্যাপার। তো সেদিক থেকে আমি এই জায়গাটাতে তখনই আসতে পারবো যখন আমার কাছে ম্যাক্সিমাম কোশ্চেন আমার অ্যাটেম্প্ট হয়ে যাবে। আমি মোটামুটি মানে 75টা কোশ্চেন বা নিয়ার অ্যাবাউট হয়তো আমি 72টা 77টা কোশ্চেন নিয়ে আমি শিওর যে হ্যাঁ আমি এই কটা কোশ্চেন ঠিক করছি, বা এই কটা কোশ্চেন আমি আমার দিক থেকে পুরোপুরি অ্যাটেম্প্ট করে রেখেছি, বাকি আমার কাছে 7টা 8টা 10টা কোশ্চেন পড়ে থাকছে, সেখানে তুমি এখানে গেস ওয়ার্কটা করতে পারো, সেটা তাও প্রত্যেকের নিজের রিস্কে। ক্লিয়ার হয়ে গেল এতটা? এবার আমি আসছি অ্যানালাইসিসে কি কি ভুল হয়েছে। চলো ফার্স্ট কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিধি এবং প্রস্থের অনুপাত দিচ্ছে কত, 5:1। পরিধি আর প্রস্থের অনুপাত যদি 5:1 দিয়ে দেয়, সেটা একটু খেয়াল করতে হবে। পরিধি আছে এখানে, ঠিক আছে? পরিধি আর প্রস্থ। এবার কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, এত বর্গ সেমি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে এটা কি করে বার করবে? তুমি যখন দেখতে পাচ্ছ এখানে পরিধি মানে পরিধির মধ্যে প্রস্থ থাকে, তাহলে প্রস্থ কত থাকে, প্রস্থ দুটো থাকে, তাহলে 2 × 1 মানে আমি এখানে কি পাচ্ছি, পরিধির জন্য মানে সরি প্রস্থের জন্য আমি এখানে 2 অলরেডি পেয়ে যাচ্ছি। এবার আমাকে কি বার করতে হবে, আমার এখানে যে তাহলে আমাকে এখানে এবার দৈর্ঘ্য বার করতে হবে, মানে আমাকে লেন্থ বার করতে হচ্ছে। এবার লেন্থ যখন আমাকে এখানে বার করতে হচ্ছে, তার মানে ডেফিনেটলি 5 থেকে যদি আমি 2টা বাদ দিয়ে দিই, এই 5 থেকে যদি আমি এখানে 2টা বাদ দিয়ে দিই, তাহলে আমার কাছে লেন্থ কত পড়ে থাকছে, 3 পড়ে থাকছে। বাট এটা একটা না, দুটো লেন্থ পাচ্ছি, কারণ আমার কাছে এই ফর্মুলা কি থাকে, 2 × L + B থাকে, ঠিক আছে? তার মানে এখানে দুটো B থাকে, দুটো L থাকে, তবে আমি এখানে কমন নিয়ে 2 লিখতে পারছি। তার মানে কি, দুটো L থাকছে, তাহলে দুটো L যদি এখানে থাকে, তাহলে একটা L এর ভ্যালু কত, তাহলে 2টা ডেফিনেটলি নিচে ভাগ হয়ে যাবে, তাহলে একটা L এর ভ্যালু কত থাকছে, 1.5 থাকছে। তাহলে তুমি এখান থেকে পুরো এই রেশিওটা থেকে তুমি যখন মানে ডিরাইভ করলে, তুমি এখানে কি পাচ্ছ, তুমি এখানে লেন্থ পাচ্ছ, ব্রেথ পাচ্ছ, আর তুমি এখানে পরিধি পাচ্ছ। লেন্থ কতটা পেয়েছো, লেন্থ আমরা এখানে বার করলাম কত, 1.5 মানে 1.5 আমি এখানে লেন্থ পেয়েছি। ব্রেথ কত পেয়েছি, ব্রেথ আমাকে বলাই আছে 1, তাহলে ব্রেথ আমি 1 পেয়েছি। পরিধি আমাকে কত বলা আছে, এখানে 5 বলা আছে, তাই আমি এখানে পরিধি 5 লিখলাম। ওকে, আমি এই কটা জিনিস পেয়েছি এখান থেকে। এবার এই যখন আমরা রেশিও আনি, তখন রেশিও আমরা যখন এখানে ফ্র্যাকশনে থাকে, এটাকে আমরা কি 2 দিয়ে গুণ করে নিই, তাহলে আমরা এখানে রেশিওটাকে গোটা গোটা পেয়ে যাই। 2 দিয়ে তুমি যদি এখানে গুণ করে নাও, তাহলে তোমার এটা কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 3, এটা দাঁড়াবে তোমার 2 1 2 দাঁড়াবে, আর আমার কাছে এখানে পেরিমিটারটা এখানে 10 দাঁড়িয়ে যাবে। ওয়েল, আমার এখানে পেরিমিটার আর দরকার নেই, আমি এখানে লেন্থ আর ব্রেথের আমি এখানে রেশিওটা পেয়ে গেছি, এটা হচ্ছে মেন কথা। আমার কাছে ক্ষেত্রফলের ফর্মুলা কি, L × B, তাহলে আমার এখানে L কত আছে, L আছে 3x, আমি এখানে x হিসাবে ধরছি, আর ব্রেথ কত আছে, 2x রয়েছে, এটা সমান আমাকে কত বলেছে, 216 বলে দিয়েছে। তাহলে এবার এখান থেকে যদি আমি 3 × 2 = 6 দিয়ে আমি যদি এটাকে পুরোপুরি কাটি, তাহলে এখানে আমার কত দিয়ে কাটছে, 36 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে কি পড়ে আছে, 2 বলছি আমি এখানে, আমার কাছে এখানে x² পড়ে আছে, এই একটা x আর এই একটা x, দুটো x গুণ অবস্থাতে আছে, মানে কি আমার কাছে এখানে x² পড়ে আছে। x² এর ভ্যালু হচ্ছে কত, 36। তুমি যদি এখান থেকে আন্ডার রুট করো, এখান থেকে স্কোয়ারটা তুলে নিই, তাহলে তোমার এখানে কত থাকছে, x = 6 দাঁড়াচ্ছে। x = তোমার এখানে 6 দাঁড়ালো, তুমি তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবল পেয়ে গেছো। তাহলে এবার তোমাকে কি জিজ্ঞাসা করেছে, যে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যের জন্য মানে কি, এই L কত হবে, তাহলে L এর ভ্যালু কত হবে, 3 × 6 মানে 3 6 18, আমার কাছে এখান থেকে অ্যান্সার আসবে। তাহলে ক্লিয়ারলি তুমি এখান থেকে 18টা অ্যান্সার মার্ক করে আসতে পারতে। আর এই অঙ্কটা সবার পক্ষে করা পসিবল না, ঠিক আছে? যার কনসেপ্ট ক্লিয়ার নেই সে করতে পারবে না, বাট এই অঙ্কটা ভীষণ একটা ইজি অঙ্ক, কিন্তু আমার এখানে ইজি কনসেপ্টটুকুটাই চাইছে।
তোমাকে এখানে ডাইরেক্ট ফর্মুলা বেস অঙ্ক দেয়নি যে পিওর তুমি এখানে ফর্মুলা দিয়ে অঙ্কটা করে আসবে, তোমার সেটা সম্ভব না। বাট তুমি এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, আমি এখানে এতটা বোঝাচ্ছি বলে তোমাকে এতক্ষণ টাইম লাগছে, বাট এই কোশ্চেনটা হার্ডলি হয়তো 30 থেকে 40 সেকেন্ডের অঙ্ক, এটা তার বেশিক্ষণ লাগবে না। তাও মানে কোশ্চেন পড়ার পরে বলছি আমি, কোশ্চেন পড়ে নিয়ে 30 থেকে 40 সেকেন্ড লাগবে যারা মোটামুটি একটু ঠিকঠাক মতো করে প্রিপারেশন করছে। ইনফ্যাক্ট আমি আমার ব্যাচে এখনও এইগুলো শুরু করিনি, যখন শুরু করব তোমরা যারা ব্যাচে রয়েছে আমাদের কাছে, আমাদের যে ম্যাথের ব্যাচটা রয়েছে সেখানে আমি প্রত্যেকটা জিনিসই খুব ভালো মতো ধরে বুঝে করিয়ে দেবো। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যতটা তোমার হচ্ছে সেইখান থেকে যেন কোনো নাম্বার ভুল না যায় বা সেই জায়গা থেকে তোমার যেন কোনো কিছু কাটা না যায়, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। ওকে, চলো এই একটা ঠিক আছে, আমি মানলাম এটা সবার পক্ষে করা সম্ভব না, বাট বেশিরভাগ যারা সিরিয়াস স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু এই অ্যান্সারটা করে আসবে। ক্লিয়ার হলো? এবার দেখো এই একটা কোশ্চেন ছিল যেটা 100% ইজি কোশ্চেন। তোমার এই ইজি কোশ্চেন থেকে নাম্বার কেন যাচ্ছে? তোমাকে জাস্ট জিজ্ঞাসা করা হচ্ছে যে কি 6 এর অপোজিটে কে থাকবে, মানে 6 এর নিচে কে থাকবে সেটা জিজ্ঞাসা করেছে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি 3 আর এখানে 3 হচ্ছে কি কমন, দুটোতে 3 3 করে কমন রয়েছে। তাহলে এবার থেকে তুমি যদি এটাকে এইভাবে ডান দিকে ঘোরাও, তার মানে এটাকে তোমাকে কি করতে হবে, ডান দিকেই ঘোরাতে হবে এইভাবে, সরি ডান দিক বলছি মানে বাম দিকেই ঘোরাতে হবে এইভাবে, মানে এই সার্কেলেই ঘোরাতে হবে এইভাবে। ঠিক আছে, যখন তোমাকে এইভাবে ঘোরাতে হচ্ছে তাহলে ডেফিনেটলি এখানে কি আছে, 2 রয়েছে আর এখানে কি রয়েছে, 6 রয়েছে। তাহলে কি 2 আর 6 একে অপরের অপোজিট থাকবে। আর আমাকে চেয়েছে কি 6 এর নিচে কে থাকবে, তাহলে 6 এর নিচে ডেফিনেটলি 2 থাকতো, তাহলে 2 আমার এখানে অ্যান্সার হতো। আর ভুল করে তুমি এখানে 5 অ্যান্সার করেছিলে, তো এটা কোনো রকমভাবে আমার অ্যান্সার হওয়া উচিত নয় তোমার। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি, এই জায়গা থেকে তোমার এটা ক্লিয়ার হচ্ছে যে কি তোমার এইখানে এই ডাইসের কোশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার করা নেই। তার মানে ডেফিনেটলি তোমাকে ডাইসের কোশ্চেন পড়তে হবে, আর এইগুলো আমার ভীষণ বেসিক কোশ্চেন একটা। তার মানে এখান থেকে আমি এটা বুঝতে পারছি যে কি তোমার রিজনিংয়েরও কিন্তু এখানে পুরোপুরি সিলেবাসটা হয়তো ঠিক মতো শেষ করা নেই, অথবা তুমি হয়তো এই ডাইসটা করোনি, এই একটা জিনিস আমাকে এখানে ধরে নিতে হচ্ছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো এখানে দেখো কি দিয়েছে, যে পোলো দলের মধ্যে মানে কতজন খেলোয়াড় থাকে। তুমি এখানে র্যান্ডাম গেস করেছো, তুমি হয়তো অন্য কোনো খেলার সাথে গুলিয়ে ফেলে তুমি এখানে 9 অ্যান্সার করেছো, এবং তুমি হয়তো জানতে না দিয়ে তুমি র্যান্ডাম গেস করেছো। তো এই ধরনের র্যান্ডাম গেস করলে তোমার এখানে অ্যান্সার ভুল হতে বাধ্য। ওকে, এই কোশ্চেনটা তুমি দেখো যে এই কোন মন্দিরটি রাজরাজা চোল নির্মাণ করেছিল, রাজরাজা চোল এটা নির্মাণ করেছিল কোনটা, এইটা অ্যান্সার। ঠিক আছে, বাট তুমি হয়তো এখানে কি করলো, জেনে অ্যান্সার করলে, বা তোমার মনে হচ্ছিল যে কি তুমি এখান থেকে কিছু একটা মানে পরিচিত যেটা সেটা আমি অ্যান্সার করে দিই, তুমি এখান থেকে এই ভুলটা করেছো। হয়তো কি ভুল করেছো এটা এক্স্যাক্টলি তুমি বলতে পারবে, তোমার মাইন্ডে কি চলছো। মানে এখান থেকে দেখে এটা বোঝা যাচ্ছে তুমি এখানে হয়তো র্যান্ডাম গেস নিয়েছো, এটা একটা হতে পারে। আদারওয়াইজ তুমি হয়তো কোনো রকমভাবে কনফিউজ হয়ে গেছিলে, দিয়ে তুমি এখানে তুমি অ্যান্সার করে আসতে পারোনি। আর এই ধরনের কোশ্চেনগুলো মোটামুটি আমাদের প্রত্যেকবারই এক্সামে আসে, আর এই কোশ্চেনগুলো আমার জানা জায়গা থেকে নাম্বার নিয়ে যাচ্ছে। ওকে, জানা জায়গা থেকে যখন নাম্বার নিয়ে যায়, এই যে কোন দলে কতগুলো করে খেলোয়াড় থাকে, এটা আমার জানা কোশ্চেন, বারবার আসে, বিভিন্ন এক্সামে আসে, তাহলে ডেফিনেটলি এই টপিকটা আমাকে পড়তে হবে। আর কে কোন মন্দির নির্মাণ করেছে, মানে টেম্পল রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, তো সেটাও আমার কাছে জানা কোশ্চেন, মানে প্রত্যেকবার আসে এই জায়গা থেকে, তাহলে আমার নাম্বার কেন যাবে। এই জায়গাগুলোকে তোমাকে এনশিওর করতে হবে যে না এইখান থেকে যেন নাম্বার না যায়। মানে পরবর্তী কোশ্চেন আসে। দেখো এখানে কি বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা ভাই কে ভুল করে? হ্যাঁ, এইটা একটা অ্যান্সার, তুমি এখানে এইটা অ্যান্সার মার্ক করে আসছো কেন, এইটা কেন হবে? তুমি হয়তো এখানে কনফিউজ হয়ে যাচ্ছে যে 1950-এ আমাদের অনেক কিছু হয়েছে, তো সেখান থেকে এটাও হয়তো 1950 হতে পারে। তুমি এখানে র্যান্ডাম মানে এইরকমভাবে একটা মাইন্ড লাগিয়ে গেস নিতে চাইছো, বাট তোমার এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আমাদের পুরো শিওর শর্ট ইজি কোশ্চেন একটা, যেটা মানে এতবার যে প্রিভিয়াস ইয়ারে এসছে যেটা হয়তো কিছু বলার নেই জাস্ট। ঠিক আছে, তো এই কোশ্চেনটা ইজিলি ঠিক করে আসা যেত। এইখান থেকে আমি তোমার কাছে বুঝতে পারছি এইটুকুটা, যে তোমার জিকে পোর্শন যেটা রয়েছে সেটা কিন্তু ভালো মতো করে কভার নেই। দেখো অ্যানালাইসিসের উদ্দেশ্য তোমাকে ছোট করা না, অ্যানালাইসিসের উদ্দেশ্য তোমার ভুলটা তোমার সামনে ধরিয়ে দেওয়া। ওকে, তাহলে তোমাকে যেই ভুলগুলো আমি ধরাচ্ছি সেই ভুলগুলো ধরো খাতাতে নোট করে, যে হ্যাঁ আমার এই ভুলটা হচ্ছে এখান থেকে হচ্ছে, আমাকে এই জায়গাটাতে ইমপ্রুভ করতে হতো। পরবর্তী কোশ্চেনে আমি আসছি এখানটাতে। দেখো এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থ মন্ত্রকের স্বরাষ্ট্র সচিব হিসেবে কে নিয়োগ পেয়েছেন, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, মানে তুমি এটা ভুল করেছো মানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জানা নেই, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে দেখতে হবে। এই কোশ্চেনটা দেখো হিসেব মতো এটা সিম্পলি আমাদের রিজনিংয়ের কোশ্চেন। এবার রিজনিংয়ের কোশ্চেন থেকে কি জিজ্ঞাসা করা হয়েছে, একজন ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করেছেন। ঠিক আছে, আচ্ছা কতজন ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করেছে, এখানে কি দিচ্ছে আগে কোশ্চেনটা পড়ে নি। ঠিক আছে, দেওয়া ডায়াগ্রামটিতে সতর্কভাবে অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। কি জিজ্ঞাসা করেছে, বিভিন্ন বিভাগে থাকা সংখ্যাগুলি বিভিন্ন পদের জন্য আবেদন করা ব্যক্তিদের সংখ্যা নির্দেশ করো। মানে দেখো এই বিভিন্ন বিভাগ রয়েছে, একটা টিচার বিভাগ রয়েছে, একটা ইঞ্জিনিয়ার রয়েছে এবং আর একটা অ্যাকাউন্টেন্ট রয়েছে। এবার এখানে কি এরা মানে আবেদন করেছে, ঠিক আছে, বিভিন্ন পদের জন্য আবেদন করেছে, বিভিন্ন ক্যান্ডিডেট আবেদন করেছে। এবার কি বলেছে, একাধিক পদ বলেছে। তাহলে এই পোর্শনটা যেটা রয়েছে এটা শুধুমাত্র টিচার যারা রয়েছে, শুধুমাত্র অনলি টিচার, এখানে যারা রয়েছে তারা আছে কি, তারা অনলি টিচার। এখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি অনলি ইঞ্জিনিয়ার, মানে শুধু আমি এখান থেকে এই পোর্শনটুকুটার কথা বলছি, এই পোর্শনটুকুটা এখানে অনলি মানে ইঞ্জিনিয়ার রয়েছে। এখানে কি থাকছে, অনলি অ্যাকাউন্টেন্ট থাকছে, মানে এই পোর্শনটুকুটা।
ঠিক আছে, এই পোর্শনটুকুটা অনলি অ্যাকাউন্টেন্ট থাকছে। তাহলে এবার এখান থেকে যদি এগুলো অনলি থাকে তাহলে আমি এই পোর্শনটাতে কি বলতে পারছি, এই যে এই পোর্শনটুকুটা ডেফিনেটলি এই পোর্শনটা একজনের বেশি এখানে অ্যাপ্লাই করছে, তাহলে ডেফিনেটলি এটা টিচার আর এখানে ইঞ্জিনিয়ার মিলে। এটা কি হচ্ছে, কার কার মধ্যে রয়েছে, অ্যাকাউন্টেন্ট আর ইঞ্জিনিয়ার, তাহলে এটা অ্যাকাউন্টেন্ট আর ইঞ্জিনিয়ারের মধ্যে রয়েছে, আর এটা ডেফিনেটলি টিচার আর অ্যাকাউন্টের মধ্যে। আর এই মাঝখানে যারা রয়েছে এটা হচ্ছে কি সমস্ত মানে টিচার, অ্যাকাউন্টেন্ট আর ইঞ্জিনিয়ার সমস্ত মিলে এই মাঝখানের পোর্শনটা রয়েছে। তাহলে এবার কি জিজ্ঞাসা করছে, একাধিক মানে একের অধিক। তাহলে এটা কি আছে, অনলি টিচার মানে শুধুমাত্র টিচার এই কজন, শুধুমাত্র ইঞ্জিনিয়ার এই কজন, শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট এই কজন। তাহলে কি অনলি গুলো আমার এখান থেকে বাদ হয়ে গেল। তাহলে বাকিগুলো কি থাকছে, এরা একের অধিক মানে কেউ কেউ দুটো পদে অ্যাপ্লাই করেছে, কেউ কেউ তিনটে পদে অ্যাপ্লাই করেছে, তিনটে পদে অ্যাপ্লাই করেছে এরা, দুটো পদে অ্যাপ্লাই করেছে এরা। তাহলে আমাদের কি করতে হবে, এই সমস্ত যে কটা আমি সার্কেল করলাম সমস্ত কটাকে যোগ করতে হবে। তাহলে কি কি যোগ করতে হতে এখানে, 4 + 6 + 8 প্লাস আমার কাছে এখানে আছে কি 3, এই কটাকে যোগ করতে হতো। আর এই কটা যোগ করলে হচ্ছে কত, এখানে পেলাম 10, আর এখানে হচ্ছে দেখি আরো 11 মানে হচ্ছে কত 21, মানে 21 জন আমার কাছে কি ছিল, অ্যান্সার হতো। তো এই কোশ্চেনটা কি করে ভুল হয়, এটা একটা ইজি কোশ্চেন, দেখো কনসেপ্ট আমি এখানে বলে দিলাম ওপর মোটামুটি। তো এই ইজি কোশ্চেনটা কি করে তোমার কাছ থেকে নাম্বার যাচ্ছে, তুমি এখান থেকে 2 নাম্বার পেতে পারতে, বাট তুমি এখানে এই কোশ্চেনগুলো নেগেটিভ করেছো, মানে তোমার এখানে আরো পয়েন্ট, দুটো কোশ্চেনের জন্য 0.5 নেগেটিভ হয়েছে। মানে তুমি এখানে দুটো কোশ্চেনে, মানে আগের একটা কোশ্চেন ছিল আর এটা, ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা মানে এটা ইজি একটা কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ইজি কোশ্চেন, তুমি এগুলো ধরে নাও, ঠিক আছে। এই ইজি কোশ্চেনগুলো তুমি যখন বাদ দিচ্ছ তোমার মোটামুটি তাহলে 3টে ইজি কোশ্চেন হয়ে গেছে, 3টে ইজি কোশ্চেনের জন্য তোমার 3 নাম্বার তো গেল প্লাস 0.75 গেল, মানে তুমি অলমোস্ট এখানে 3.75 এই কটা কোশ্চেনের মধ্যে তুমি এক্সট্রা পেতে পারতে, বাট সেটা তোমার কাছ থেকে গেল। এই নাম্বারগুলো যখন একটা একটা করে যায় না, আলটিমেটলি গিয়ে লাস্টে গিয়ে বিশাল বড় একটা নাম্বারে পার্থক্য করিয়ে দেয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে, এই যে এই একটা কোশ্চেন চোখের সামনে তোমার সামনে অ্যান্সার রাখা থাকছে, তুমি তারপরে এই কোশ্চেনটা করতে পারছো না কেন, প্র্যাকটিসের অভাব রয়েছে। তুমি এখানে রিজনিংয়ের জন্য সেকশনাল মক আমি দিতে বলি তোমাদেরকে, আমাদের কাছে সেকশনাল মক নেই, আমরা আনতে পারিনি এখনো পর্যন্ত, বাট বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যারা সেকশনাল মক প্রোভাইড করে থাকে, তো সেখান থেকে সেকশনাল মক দাও, ডেফিনেটলি দাও। আমি আমাদের মকের প্রমোশনের চক্করে তোমাকে আমি মিস গাইড তো আর করতে পারি না, আর কোনোদিনও করে নিই আর কোনোদিন করেও আসবো না, যেটা আমাদের কাছে নেই সেটা নেই, বাট যেটা আছে সেটা বেস্ট আছে আমাদের কাছে। তো সেই জন্য বলছি রিজনিংয়ের জন্য সেকশনাল মক তোমাকে দিতে হবে। এই কোশ্চেনগুলো ইজি একটা কোশ্চেন, এটা ডেফিনেটলি তোমার কাছ থেকে করা উচিত ছিল। এখান থেকে অপশন এলিমিনেশনের একটা ট্রিক থাকে, যদিও এখানে আমাদের 3টে অপশনে সেটা লাগছে না, বাট একটা অপশন লাগছে, আমি আগে থেকে চেক করে নিয়ে এসেছি, যেখানে মানে যেন তোমাদের আমি টাইমটা বাঁচাতে পারি, যেন তোমাদের আমি বেটার ওয়েতে শেখাতে পারি, সেই জন্য। ঠিক আছে, দেখো এই অপশনটা এলিমিনেট হয়ে যাবে, কি করে এলিমিনেট করতে হবে সেটা আমি তোমাদের জাস্ট শিখিয়ে দিচ্ছি, এখানে আমি কোশ্চেন অ্যাপ্লাই করে দেখাচ্ছি না বাকিটা। দেখো আমাদের যখন এরকম কোশ্চেন আসবে তখন আমরা এখানে দেখতে হবে কি, গুণ পোর্শনটাকে আর ভাগ পোর্শনটাকে আমরা টার্গেট করব, এটাকে টার্গেট করে আমাকে নিয়ে চলতে হবে। দেখো এখানে কি আছে, প্লাস আর গুণকে আমাকে ইন্টারচেঞ্জ করতে বলেছে, ঠিক আছে, মানে পরস্পর দুটো একে অপরের সাথে পরিবর্তিত হবে, ঠিক আছে, প্লাস আর গুণ। তাহলে আমি দেখো এই প্লাসের জায়গাতে যদি আমি এখানে গুণ বসাই, আর এই যে এখানে গুণ আছে এখানে যদি আমি প্লাস বসাই, তাহলে কি আমার এখানে অ্যান্সারটা ঠিক হতে পারে কোনোদিনও? তুমি দেখো তাহলে এখানে কি পাচ্ছি, 6/12 পাচ্ছি, মানে 6, আমি এইখানে লিখছি 6/12 পাচ্ছি এখানে। 6/12 মানে হচ্ছে কি 0.5 আসছে, মানে ফ্র্যাকশনে চলে আসছে আমার অ্যান্সারটা। আর এখানে গুণটা উঠে গিয়ে প্লাস চলে আসাতে কোনো রকমভাবে এই 10-এর সাথে এটা মানে এই পোর্শনটুকুটাকে আমি রিলেট করতে পারবো না, কারণ মাঝখানে আমার এখানে প্লাস চলে এসছে, কারণ গুণটা আমার এখান থেকে উঠে যাচ্ছে, কারণ গুণকে পরিবর্তন করতে বলা হয়েছে। তাহলে ডেফিনেটলি যখন আমার কাছে এখানে ফ্র্যাকশন চলে আসছে, আমি এই অপশনটা অ্যাপ্লাই করলে তাহলে এটা আমার কোনোদিনও অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, এই রকমভাবে তোমাকে এই জিনিসগুলোকে এলিমিনেট করতে জানতে হবে। এই জিনিস দেখো বিভিন্ন জায়গাতে রিজনিং তো অনেকে শেখাচ্ছে, উপর শিখিয়ে বেরিয়ে যায়, বাট এক্সাম হলে যেটা কাজে লাগে আমার সেই জিনিসটা কিন্তু খুব কমজনই শেখাতে পারে। তো তুমি এইরকমভাবে যে কটা অপশন এলিমিনেট করতে পারছো ক্যালকুলেশন না করে, মুখে মুখে এখান থেকে দেখে তুমি সঙ্গে সঙ্গে কী করো, যে সে কটা অপশনকে তুমি এলিমিনেট করে দাও। তারপরে তোমার যে কটা অপশন তোমার অ্যান্সার হবে বলে মনে হচ্ছে তুমি সে কটা অপশনগুলোকে ট্রাই নাও, ডেফিনেটলি তুমি তোমার অ্যান্সার খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। তোমাকে এখানে হার্ডলি হয়তো 1টা থেকে 2টো তোমাকে অপশন টেস্ট করতে হতে পারে, 1টা থেকে 2টো, কারণ তুমি এটা অলরেডি এলিমিনেট করছো, তোমাকে এটা চেক করতে হচ্ছে না। তোমার কাছে আছে এই মুহূর্তে 3টে, তুমি হয়তো ভুল করে তুমি শুরু করলে লাস্টের দিক থেকে, তুমি যদি এটা এলিমিনেট করার চেষ্টা করো, মানে এটা চেক করতে যাও, তুমি দেখতে পাচ্ছ যে কি এটা আমার কাছে অ্যান্সার হলো না, ওকে, এটা আমার কাছে অ্যান্সার হলো না, তুমি এখান থেকে এটা দেখতে পেলে। তারপর তোমার কাছে কি পড়ে আছে, এই দুটো অপশন পড়ে রয়েছে, তার মানে ডেফিনেটলি এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে, তুমি যে কোনো একটা টেস্ট করে নাও। তুমি তো ফার্স্ট এডটা টেস্ট করতে গেলে দেখলে যে কি ফার্স্ট এডটা টেস্ট করে আমার অ্যান্সার এলো না, তার মানে সেকেন্ড এডটা 100% অ্যান্সার হবে, তোমার এখানে চেক করার দরকার নেই। তোমার এই পদ্ধতিতে তুমি দেখতে পাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 1টা থেকে 2টো অপশন চেক করতে হচ্ছে, 4টে অপশন খুব কম ক্ষেত্রে চেক করতে হবে, ইনফ্যাক্ট চেক করতে হবে না। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্কে আসি, দেখো কি বলছে, মানে কোশ্চেনে আসি।
নিম্নলিখিত কোন পুতুল নৃত্যটি উড়িষ্যায় অনুষ্ঠিত হয়? উড়িষ্যায় কোনটা অনুষ্ঠিত হয়? দেখো তোমার এখানে কাঠপুতলি দেখে তোমার মনে হলো যে চলো আমি এখানে এটা অ্যান্সার মার্ক করে দিয়ে চলে আসি। তোমার এখানে জাস্ট হয়তো কোশ্চেনটা সম্পর্কে আইডিয়াও নেই, তুমি র্যান্ডম এখানে মার্ক করে আসছো। তো এই ধরনের জিনিসগুলো করলে নেগেটিভ হবে, নাম্বার যাবে হাত থেকে। আর এই একটা কোশ্চেন ইজিয়েস্ট কোশ্চেনের মধ্যে একটা, সামান্য আমাদের এখানে ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন এসেছে, তাও জম্মু কাশ্মীরের। জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক এগুলো খুব ইজিলি ট্রিকের মাধ্যমে মুখস্থ করা যায়। তো সেখান থেকে এই একটা অ্যান্সার তুমি কি করে ভুল করে আসো? সারিস্কা ডেজার্ট এগুলো তো তোমার রাজস্থানে রয়েছে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলো কেন ভুল হচ্ছে? এই যে কানা, মাধব, পান্না, প্যাঞ্চ, সাতপুরা, বনবিহার, কোনো এগুলো তো আমাদের মধ্যপ্রদেশে থাকছে। তো এইভাবে একটু ট্রিক দিয়ে মুখস্থ করতে হয়, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো মুখস্থ করো, ঠিক আছে? এগুলো ইজি কোশ্চেন, শুধু মুখস্থ করলে হবে না, এর সঙ্গে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মুখস্থ প্লাস এমসিকিউ প্র্যাকটিস, এটা করলেই তোমার আলটিমেটলি তুমি তোমার সলিউশন পাবে, তুমি তোমার বেটার জায়গাতে পৌঁছাতে পারবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, এই একটা কোশ্চেন মানি বিলের কোশ্চেন, যেটা আমাদের ইজিয়েস্ট কোশ্চেনের মধ্যে একটা থাকে। তুমি কি করে এখানে 101 মার্ক করে আসছো? এটা হয়তো না না এইভাবে, ঠিক আছে? তুমি বাকি 112 হ্যান-ত্যান যে কটা এগুলো রিলেটেড বিল আছে, তুমি সেগুলোর প্রতি তুমি এখানে হয়তো কনফিউজ হতে পারতে। বাট তোমার 110 কোথায় এখানে 101, তুমি কি করে এইসব ভুল করে আসছো? এই ধরনের ভুলগুলো একদম চলবে না। এখান থেকে জাস্ট এটাই বোঝা যাচ্ছে তোমার জিএস পোর্শনটা বা জিকে পোর্শনটাও ঠিকমতো পড়া নেই, জাস্ট তুমি এটা ওপর পড়েছো। ক্লিয়ার? দেখো, খারাপ মনে করবে না, ওপর পড়েছো, বাট এইভাবে তোমার সিলেকশন পাবে না। তুমি এখান থেকে একটা সার্টেন নাম্বারে পৌঁছাতে পারবে, বাট যেই নাম্বারটা তুমি খেটে যাবে বারবার, ওইখানেই পড়ে থাকবে। ওই নাম্বারটা থেকে তুমি তুলে আর ওপরে নিয়ে আসতে পারবে না। কারণ তুমি যতদিন না পর্যন্ত পারফেক্ট ওয়েতে পুরোটা শেষ করছো, তারপরে প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত না করছো, ততক্ষণ পর্যন্ত তোমার ইমপ্রুভমেন্ট হবে না। তুমি যখন পুরোপুরি সিগনিফিকেন্ট ওয়েতে ভালো মতো তুমি পুরোপুরি শেষ করবে আস্তে আস্তে, তোমার হয়তো সিলেবাসটা শেষ হতে টাইম লাগবে ঠিকই, বাট তুমি আলটিমেটলি প্রপার ওয়েতে সিলেবাসটাকে শেষ করতে পারবে। হয়তো তুমি ওই টাইমটাতে তোমার হয়তো খুব বিশাল ইমপ্রুভমেন্ট হবে না, বাট তুমি যখন এরপরে প্র্যাকটিস করবে, এমসিকিউ দেবে, মক দেবে, তখন তোমার আলটিমেটলি তুমি তোমার জায়গাতে অ্যাচিভ করতে পারবে। তখন তুমি দেখতে পাবে তোমার নাম্বারটা কতটা বেশি আসছে। দেখো, যারা টপ করছো তারা একটু বলে দিও যে আমি ঠিক বলছি কিনা, ঠিক আছে? তোমরা এখনো অনেকটা মানে বেটার জায়গাতে পৌঁছে গেছো। তো তোমরা একটু কমেন্টে লিখে জানো যে হ্যাঁ আমি ঠিক বলছি কিনা, কি করতে হবে তোমাদের মতে, কি তোমরা কিভাবে কি করছিলে না করছিলে, সেটা তুমি কমেন্টে জানাতে পারো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, এই একটা কোশ্চেন যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে, মানে মামলুক বংশ যেটা, ঠিক আছে? দাস বংশ। তুমি এখানে কুতুবউদ্দিন আইবক না করে ইলতুৎমিশ কি করে মার্ক করে আসছো? ঠিক আছে, এগুলো তো আমাদের মানে পরিচিত কোশ্চেন একটা, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন যখন ভুল হচ্ছে, তার মানে তোমাকে জানতে হবে তোমার জিকে পোর্শন ঠিক নেই, তুমি এমসিকিউ প্র্যাকটিস করো না। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন এসে দেখো, এই একটা কোশ্চেন যেটা ইজিলি কোশ্চেনটা করা যেতে পারতো, জানি না কেন ভুল করেছো। দেখো আমি সলভ করে বলে দিচ্ছি এই কোশ্চেনটা। 15-র 40%, 15-র 40% হচ্ছে কত? 15, আর এখানে হচ্ছে কত? 4, 4 15 60, মানে আমি এখানে 6 পাচ্ছি। 15-র মানে যদি 40-এর 15%, ভুল বলছি, যদি 40-এর 15% হয়, এই কমা দিয়ে লিখেছে সেই ব্যাপারটাকে, যদি 40-এর 15% একটি সংখ্যার 25% থেকে 2 বেশি হয়, মানে এইটা ইকুয়াল টু কি বলছে, কোনো একটি সংখ্যা ধরলাম, কোনো একটি সংখ্যা এক্স, কোনো একটি সংখ্যার 25% থেকে, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত? 1/4। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালুর থেকে হচ্ছে কি 2 বেশি, মানে এই যে এটা যেটা পেলাম তার থেকে হচ্ছে কি 2 বেশি হবে, সেটা কি হবে? এই 6-এর সঙ্গে সমান হবে। ক্লিয়ার? এটাই বলেছে। এবার তুমি যখন এটাকে সলভ করবে, তাহলে নিচে, কারণ এখানে 6 থেকে গেল, সরি 6 বলছি আমি, এখানে এই যে প্লাসটা আছে, প্লাস 2টা আছে, এটাকে তুমি সমানের উপরে নিয়ে যাও, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 6 থেকে 2 মাইনাস হলে কত? 4 পরে থাকবে। 4 ইকুয়ালস টু কি পড়ে থাকছে এখানে? x ডিভাইডেড বাই 4, তাহলে x এর ভ্যালু লাগবে আমার কাছে। তাহলে এই এখান থেকে 4টা তুমি যদি তুলে দাও, তাহলে 4 4 16 আমার কাছে কি x এর ভ্যালু পেয়ে যাবো। তো ইজি একটা কোশ্চেন, 16 তুমি এখান থেকে ইজিলি মার্ক করতে পারতে। কি করে ভুল করছো এই কোশ্চেনগুলো? কেন ভুল হচ্ছে এই ধরনের কোশ্চেন? তো এই জিনিসগুলো ভুল হওয়ার মতো না, এগুলো নাম্বার তুলে নিয়ে আসার মতো। তুমি এখানে দেখো কতগুলো ইজি কোশ্চেন ছিল, হয়তো আমার এখানে 5টা 6টা হয়তো ইজি কোশ্চেন পেয়ে যাচ্ছিল, তুমি যেখান থেকে 5 নাম্বার ইজিলি ক্যারি করতে পারতে, প্লাস তোমার এখান থেকে আরো 1.25 এক্সট্রা ক্যারি হতে পারতো, ঠিক আছে? তা তুমি এখান থেকে 6.25 আরো এক্সট্রা বেশি পেতে পারতে এখনো অবধি, প্রায় বলছি আমি এটা। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, এই যে একটা কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, বাট কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি পারোনি এই কোশ্চেনটা, তার মানে কি তোমাকে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও দেখতে হবে। পরবর্তী আমি একটা কোশ্চেন আসছি। দেখো এটা আমাদের অ্যালিগেশনের কোশ্চেন, অ্যালিগেশন চ্যাপ্টার আমি করেছি। কি বলেছে কোশ্চেনটাতে? বলেছে যে কি, যে অরেঞ্জের টাইপ আছে, 2 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে যে কি এ টাইপের অরেঞ্জ, যার দাম বলেছে কত? 60 টাকা। এখানে কি বলেছে, বি টাইপের অরেঞ্জ আছে, যার দাম বলেছে কত? 80 টাকা। এবার কি বলেছে, এই দুটো অরেঞ্জকে মেশানো হয়েছে 3:5 অনুপাতে, মানে 3:5 অনুপাতে এই অরেঞ্জগুলোকে মিশিয়ে দিয়ে মেশানোর পরে এদের ফাইনাল দাম কত হবে, মানে এর অ্যাভারেজ প্রাইস কত হবে, এটাকে অ্যালিগেশন লাগালে আমি বার করতে পারবো। বাট যখন তোমাদের কাছে আমি বলেছি মাঝখানে এইভাবে অ্যাভারেজটা বার করতে দেবে, তখন আমরা অ্যালিগেশন ইউজ করবো না, আমরা তখন ওয়েটেড অ্যাভারেজ বা যে ধরনের মেথডগুলো আছে সেগুলো ইউজ করবো। তুমি সিম্পলি এখানে ধরে নাও কি, এই 60 এখানেও আছে, 60-এর থেকে বেশি এখানেও আছে, তার মানে ডেফিনেটলি আমার অ্যাভারেজটা এদের মধ্যেই থাকবে, যেটা আমি কনসেপ্ট বলেছিলাম। তাহলে আমার কাছে এখানে আমি অ্যাভারেজই ধরে নিলাম যে আমার অ্যাভারেজ 60।
আমি এটা ধরছি আমার অ্যাভারেজ 60 আমি এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে? এই VG অ্যাভারেজ আমার কাছে 60 আমি এখানে ধরে নিচ্ছি। তাহলে এখানে 60 এর থেকে কত বেশি? 20 বেশি। কতজনের মধ্যে? 5 জনের মধ্যে ইনটু 5, তাহলে এই টোটাল এই এক্সট্রাটা কতজনের মধ্যে ভাগ হবে? এই 5 আর 3 যোগ করে 8 এর মধ্যে ভাগ হবে। তাহলে এখানে থাকছে কত? 5 20 হচ্ছে কত? 5 20 100, তাহলে 100 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে কত? 12.5। কারণ আমি এখানে ফ্র্যাকশনাল ভ্যালুতে পড়েছিলাম, সেগুলো আমার ডাইরেক্ট এখানে এপ্লাই হচ্ছে। তাহলে কি আমি অ্যাভারেজ কত ধরেছিলাম? 60 ধরেছিলাম, প্লাস আমার 12.5। তাহলে 60 প্লাস 12.5 হচ্ছে কত? 72.5 আমার কাছে অ্যান্সার আসতো। যেটা মুখে মুখে এইভাবে অ্যান্সারগুলো করা যায়, মানে জাস্ট এইরকমভাবে লিখে লিখে ইজিলি অ্যান্সার মার্ক করতে পারতে। এটা কেন ভুল হচ্ছে? আমি তো অ্যালিগেশন পড়িয়েছি। অ্যালিগেশন পড়ানোর পরে এই ধরনের কোশ্চেনগুলো পারছো না বা ভুল হচ্ছে, এটা কেন? মনে হয় এই কোশ্চেনটা পারোনি তোমার, ঠিক আছে? মানে হয়তো হতে পারে তুমি টাইমের অভাবে করতে পারোনি, এটা একটা হতে পারে, ঠিক আছে? বা তুমি হয়তো এখনো পড়ছো, সিলেবাস তোমার কমপ্লিট হয়নি, আস্তে আস্তে পড়ে যাচ্ছ, তো সেই জন্য তোমার এই জিনিসটা হতে পারে। তো ঠিক আছে, অসুবিধা নেই, তুমি পড়ে যাও, আস্তে আস্তে কমপ্লিট করো এই জিনিসটা, বাট সিলেবাসটাকে প্রপার ওয়েতে শেষ করো আগে। সেটা তোমার জিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, যা আছে প্রত্যেকটা সিলেবাস তুমি প্রপার ওয়েতে শেষ করো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো, মানে এগুলো কি হয়েছে এতক্ষণ অবধি আমরা যা করছিলাম, ও যেগুলো পারেনি, ঠিক আছে? এরপর থেকে আমি যেগুলো আসছি, যেগুলো মানে ও আনঅ্যাটেম্পটেড রেখে দিয়েছে, তার মধ্যে কিছু কোশ্চেন আমি তুলে নিয়ে এসেছি, ঠিক আছে? দেখো এখান থেকে বাকি এটা। এবার এখানে কি দেওয়া আছে? এটা এখানে দিয়েছে কি, এটার রিপোর্টের মানে যে র্যাঙ্ক কত, ঠিক আছে? তো ভারতের স্থান কত মানে ভারতের র্যাঙ্ক কত সেটা বার করতে বলেছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি যে পুরোপুরি এখানে নীল আছে। এখানে কোশ্চেন কি আছে যে কি বেকল কেল্লা কোন রাজ্যে অবস্থিত? এটা একটা ভালো লেভেলের কোশ্চেন, ঠিক আছে? সবার পক্ষে জানা পসিবল না, ছেড়েছো, খুব ভালো কথা যে হ্যাঁ র্যান্ডম গেস নাওনি, ঠিক আছে এটা। চলো পরবর্তী কোশ্চেনে দেখো কি আছে, যে 2024 সালের সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট মহিলাদের সিঙ্গেল শিরোপা কে জিতেছে? জেনারেলি তোমাদের একটু হাটকে টাইপের কিছু টুর্নামেন্ট যেগুলো থাকে সেগুলো থেকে এখন কোশ্চেন করছে, তো সেই জন্য বর্তমান ট্রেন্ডকে ফলো করে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও তোলা হচ্ছে, যেন তোমরা এক্সাম হলে যাওয়ার আগে এই সমস্ত জিনিসগুলোকে একটু দেখে যাও। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসছে, দেখো কি আছে। এটা একটা কোশ্চেন, চলো আমি এই কোশ্চেনটা করে দিচ্ছি। এটা একটা দারুণ কোশ্চেন, ঠিক আছে? অনেকের কোশ্চেন মানে এই কোশ্চেনটা হয়নি, মানে এই কোশ্চেনটা করতে গিয়ে কালঘাম ছুটিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, এ এবং বি মিলে, এ প্লাস বি এরা দুটো মিলে একটা কাজ 15 দিনে সম্পূর্ণ করছে। ওকে, বি এবং সি মিলে একটি কাজ 24 দিনে করতে পারছে, মানে কি বি প্লাস, চলো আমি একটু ছাড়া ছাড়া করে লিখি, বোঝাতে হবে তোমাদেরকে এখানে, ঠিক আছে? এ প্লাস বি এরা মিলে একটা কাজ 15 দিনে করছে, বি প্লাস সি এরা মিলে একটা কাজ এই 24 দিনে করছে, ওটা বলেছে। এবার কি বলেছে, যদি এ সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ কর্মী হয়, এ বেশি দক্ষ, দ্বিগুণ দক্ষ, তাহলে এ 2 সি 1, তবেই হচ্ছে কি এ সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ। বোঝা গেল? এটার মানে এটাই। এবার কি হয়েছে, আমি এখানে এ আর সি এর মানে আমি এখানে এ ইস টু সি এদের ক্যাপাসিটি পাচ্ছি, মানে পাওয়ার পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি কতটা? 2:1 এই অনুপাতে ক্ষমতা পাচ্ছি। তাহলে এবার কি বলেছে, তবে আমাকে বি মানে তবে বি একা কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে সেটা বার করতে বলেছে, মানে বি এরটা চেয়েছে। ওকে, তাহলে এবার আমি এদের এলসিএম নেব। এদের এলসিএম হচ্ছে কত? দেখো 3 5 15, মানে তুমি এখানে 3ও পাবে একটা, 5ও পাবে একটা, তোমার এখানে কি থাকে 3 8 24, মানে 3 অলরেডি নিয়ে নিয়েছো, মানে তোমার এখানে কি থাকবে 8 থাকবে। তুমি চাইলে এটা ক্যালকুলেশন করে পুরোপুরি লিখতে পারো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার, বাট এইরকমভাবে আমরা এখানে মানে এলসিএমগুলোকে ইউজ করবো, কারণ এগুলো আমার পরবর্তীতে কাটাকুটি হয়ে কেটেই যাবে, ফুল ক্যালকুলেশন করা আমার দরকার পড়বে না। ওকে, তাহলে এবার দেখো এ প্লাস বি এর আমার কাছে পাওয়ার বা ক্যাপাসিটি ক্ষমতা কত হতে পারে? এ প্লাস বি এর ক্ষমতা কত? 15, 3 5 15, মানে 8 এক্সট্রা থাকছে, মানে কি এ আর বি এর এদের ক্ষমতা হচ্ছে কত? 8। এ প্লাস বি এর ক্ষমতা টোটাল ক্ষমতা হচ্ছে কত? 8। এবার দেখো বি প্লাস সি এদের টোটাল ক্ষমতা কত? 3 8 24, মানে 5 আমার কাছে এখানে এক্সট্রা পড়ে থাকছে, তাহলে বি প্লাস সি এর টোটাল ক্ষমতা হচ্ছে কত? 5। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? ক্যাপাসিটি পাচ্ছি, মানে পাওয়ার পাচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে পাওয়ার পাচ্ছি, কার পাচ্ছি? এ প্লাস বি এর পাওয়ার পাচ্ছি কত? আমি এখানে 8 পেলাম। ওকে, বি প্লাস সি এর আমি এখান থেকে পাওয়ার পাচ্ছি কত? পেয়েছি এখানে বি প্লাস সি 5 পেয়েছি, তাহলে বি প্লাস সি এর পাওয়ার হচ্ছে কত? 5। এবার তুমি এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, কমন কে এদের মধ্যে? বিটা কমন, দু জায়গাতেই বি কমন, মানে উপরেরটা তো নিচেরটা তো বি কমন রয়েছে, তার মানে ডেফিনেটলি বি যখন এখানেও রয়েছে, তার মানে এই যে এখানে যে পার্থক্যটা সৃষ্টি হলো, এক জায়গাতে 8 আর এক জায়গাতে 5, এই পার্থক্যটা সৃষ্টি কেন হলো? বি তো এখানেও রয়েছে, বি এখানেও রয়েছে, তাহলে কি বি যদি এখানে শুধুমাত্র নিতাম, তাহলে বি এটাতে দুটোতেই সমান থাকতো। যেহেতু দু জায়গাতে বি রয়েছে, তাহলে এই যে পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে, কার জন্য ক্রিয়েট হচ্ছে? এ এবং সি এর যে পার্থক্যটা রয়েছে, ক্যাপাসিটির ক্ষমতার যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের জন্য ক্রিয়েট হচ্ছে। তাহলে এ এবং সি এর পার্থক্য কত এখান থেকে দেখতে পাচ্ছি? এ মাইনাস সি এদের পার্থক্য কত দেখতে পাচ্ছি? 3। বাট অ্যাকচুয়ালি আমাকে এটা রিয়াল ভ্যালু নিয়ে আমরা এখানে সলভ করলাম না এই জায়গাটাতে। রিয়াল ভ্যালু এটা 15 24, তো রিয়াল ভ্যালু কত দিনে বলেছে, ঠিক আছে? রিয়াল ভ্যালু এটা। তো এ এবং সি এর মানে ক্ষমতার পার্থক্য কত? 3 পেয়েছি, বাট আমাকে কোশ্চেন এখানে কি দিয়েছে? এ ইস টু
সি এর ব্যাপারে বলেছিল এখান থেকে, এই লাইনটা থেকে পেয়েছিলাম। এ ইস টু সি এর ব্যাপারে বলেছে কি এর ক্ষমতা আর সি এর ক্ষমতার মধ্যে কতটা পার্থক্য, একের পার্থক্য। বাট একের পার্থক্য আমরা রেশিওতে পাচ্ছি, বাট এর রিয়াল ক্ষমতা কতটা পার্থক্য, রিয়াল আমি এখান থেকে 3 বার করলাম, তাহলে রিয়াল ক্ষমতার পার্থক্য হচ্ছে কত, 3 এর পার্থক্য। তাহলে ডেফিনেটলি যদি 3 এর পার্থক্য হয় তাহলে এটা কত গুণ হচ্ছে, 3 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে এর ক্ষমতা কতটা সেটা বার করতে পারছি, এর ক্ষমতা হচ্ছে কত, এটা ইন্টু 3, তাই তো, সরি কত আছে মানে এখানে এর ক্ষমতা এখানে আছে 2, তাই তো, এর ক্ষমতা কত আছে আমি এখানে নিচে লিখছি এই জায়গাটাতে 2:1। তাহলে এর ক্ষমতা কত রয়েছে, এটা ইন্টু 3 মানে হচ্ছে কত, 3 দুগুণী 6 হচ্ছে কি এর ক্ষমতা। ওকে, এই সি এর ক্ষমতা কত, এটা ইন্টু 3 মানে সি এর ক্ষমতা হচ্ছে কত 3। তাহলে আমি এর ক্ষমতা 3 পেলাম, সি এর ক্ষমতা 3 পেলাম। তাহলে বি এর ক্ষমতা কি করে বার করবো, কারণ আমাকে বি এর কোশ্চেন বার করতে বলেছে। তাহলে বি এর ক্ষমতাটা আমাকে বার করতে হলে যে কোনো একটা কন্ডিশন নেব, এই কন্ডিশনটা নিতে পারি, আমি এই কন্ডিশনটাও নিতে পারি। চলো আমি একটা কন্ডিশন নিয়ে নিচ্ছি, আমি প্রথমের কন্ডিশনটা ধরছি, ঠিক আছে। এখানে প্রথমের কন্ডিশনে কি পাচ্ছি আমি, এ প্লাস বি এদের ক্ষমতা কত পাচ্ছি আমি এখানে 8 পেয়েছি। আমি তো এর ক্ষমতা এখানে বার করলাম 6, তাহলে কি আমি এখানে এর জায়গাতে আমি ডেফিনেটলি 6 লিখতে পারবো। তাহলে কি বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা ডেফিনেটলি 6টা সমানের উপরে গিয়ে নিয়ে যদি চলে যায়, তাহলে 8 - 6 মানে বি এর ক্ষমতা কত আসছে, 2 চলে আসছে। তাহলে কি এটা এলো বি এর ক্ষমতা। আর এটা আমরা কি পেয়েছি, টোটাল ওয়ার্ক পেয়েছি আমরা, মানে এলসিএম যেটা বার করি সেটাই আমাদের কাছে টোটাল ওয়ার্ক হয়। যখন আমি তোমাদের এলসিএম এইচসিএফ শেখাবো সেখানে আমি ভালো মতো শিখিয়ে দেবো এটা। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে কত, 5 ইন্টু সরি ভালো পরপরে লিখে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে। 3 ইন্টু 5 ইন্টু 8 এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, মানে টোটাল ক্ষমতা এটা। আর এই কাজটা কে করবে, এই কাজটা করবে বি করবে। বি এর ক্ষমতা কত, 2 ক্ষমতা নিয়ে করবে। তাহলে 2 দিয়ে আমি এটাকে কাটি, তাহলে 4 দুগুণী 8, তাহলে আমার এখানে আসছে কত, 3 5 15 আর 4 15 হচ্ছে কত 60। তাহলে বি 60 দিনে কাজটা সম্পন্ন করতে পারবে, এই হচ্ছে আমার কাছে অ্যান্সার। এবার এই কোশ্চেনটা, এইটা আমি এতক্ষণ ধরে বোঝালাম বলে এতক্ষণ টাইম লাগছে, বাট কোশ্চেনটা বুঝে করতে গেলে ম্যাক্সিমাম 40 থেকে 50 সেকেন্ড হয়তো আমার কাছে এটা টাইম লাগতো। যদি তোমার কাছে এই ধরনের কোশ্চেন আগে থেকে করা থাকতো, তোমার কাছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকতো, আমি এখান থেকে যে ডিফারেন্সটা নিচ্ছি এটা তো আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এমন তো না যে আমি এখানে এক্সপেক্স ধরে তিগ্রামবাজি করে কিছু না কিছু একটা লাগিয়েছি, কিছু তো করিনি না। আমি এখানে সিম্পল নর্মাল কনসেপ্ট যেটা আমি শেখাচ্ছি বা যেটা আমি শেখাবো তোমাদেরকে, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। সিম্পল কনসেপ্টটা একটা ক্লিয়ার। আর আরও একটা জিনিস আমি তোমাদের বলে নিই, এই যে এই মক টেস্টের যে সলিউশনগুলো থাকে, ওটা দেখবে ওখানকার থেকে আমার এই ভিডিও সলিউশনগুলো টোটালি আলাদা হয়, কারণ ওই সলিউশনগুলো আমি করি না, ওটা আমাদের টিমমেট যারা রয়েছে তারা করে, ঠিক আছে। আমি এখানে সলিউশনটা এগুলো যেগুলো করছি সেগুলো আমি আমার সলিউশন করছি, মানে আমি আমার মতো করে, ঠিক আছে। তো সেই দিক থেকে একটু একটু খেয়াল রাখবে। আমি এখানে সলিউশনটা আরও একটু বেটার ওয়েতে তোমাকে ভিডিওতে বুঝিয়ে করাতে পারবো, ঠিক আছে। আমি আরও একটু তোমাকে বেটার মেথড এখানে অ্যাপ্লাই করে দেখাতে পারবো। তুমি ওটার সঙ্গে এইগুলোকে মানে ভাববে না যে ওটা আমি করিয়েছি এটা আমি করাচ্ছি, দুটো আলাদা আলাদা মেথড, এটা কিন্তু ভেবো না কেউ। ওটা অন্য একজন ব্যক্তি করাচ্ছে, এটা আমি করাচ্ছি। এই ধরনের কোশ্চেনগুলো করাতে গেলে একটা আমাকে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আমি চাইলে এখানে এক্স ধরে করাতে পারতাম, ঠিক আছে, অন্যরকমভাবে আরও অনেক টেকনিক রয়েছে সেভাবে করাতে পারতাম। বাট যেটা এক্সামে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি এখানে এক্স ধরে করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এক্সামে, আরামসে অ্যাপ্লাই করতে পারবে। বাট ঠিক আছে, আমাদের কাছে তার থেকেও বেটার মেথড রয়েছে, তো সেই মেথডগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবং যারা তোমরা আমার কাছে ভালো মতো ম্যাথ পড়তে চাইছো, বেটারভাবে আরও ম্যাথ শিখতে চাইছো, ডেফিনেটলি আমি তোমাদের বলবো আমাদের বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপে অফিসিয়াল যে ব্যাচ রয়েছে ম্যাথ স্পেশাল, সেটা তোমরা জয়েন করতে পারো। এই মুহূর্তে ব্যাচটার প্রাইস চলছে 599, তো তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো। তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। চলো পরবর্তী কোশ্চেন আসি, দেখো কি বলেছে। দেখো এই আরেকটা জিনিস আমি এখান থেকে অ্যানালাইসিস করতে গিয়ে দেখতে পেলাম যে ইংলিশ নিয়ে, ইংলিশের প্যারামাউন্ট একটা ইজি কোশ্চেন, ঠিক আছে। প্যারামাউন্ট মানে যে উচ্চতা থাকে, মানে উপরে থাকে, ঠিক আছে, সর্বোচ্চ যেটা, ঠিক আছে, সুপ্রিম। এটা একটা মানে পারফেক্ট অ্যান্সার ছিল, কি সিনোনিম চেয়েছে, ঠিক আছে। ব্রিটেল মানে কি ভঙ্গুর, যেটা ইজিলি ভেঙে যায়। যেমন অনেক তোমরা ছোটোতে জানো যে ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি, অনেক তো শুনেই আসো বিভিন্ন ধরনের অ্যাডে, খাবারের অ্যাডে। তো ক্রাঞ্চি মানে কি ভঙ্গুর, ঠিক আছে, ক্রিস্পি এরকম টাইপের একটা সেন্স দেয় এই জিনিসটা। তো এই জিনিসগুলো জানতে হবে। এখানে কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে। তো এখানে রেসিলিয়েন্ট, ঠিক আছে, এটা একটা কি শক্তপোক্ত দৃঢ় টাইপের কিছু একটা জিনিস। তো এইগুলো একটা কমন ওয়ার্ড, এগুলো তোমাদেরকে ইজিলি অ্যান্সার করে আসা উচিত। তুমি এখান থেকে ছাড়ছো মানে তোমার ইংলিশ টোটালি জিরো, মানে তুমি ইংলিশে একদমই কিছু পড়োনি, মানে তোমার কাছে নাম্বারটা 85-এর তুমি এখানে এক্সাম দাওনি, তুমি এখানে 75-এর এক্সাম দিয়েছো, ঠিক আছে। তো এইরকমভাবে এই জিনিসগুলো আমাকে নাম্বার তুলে নিয়ে আসতে হবে এই জায়গাগুলো থেকে, ইংলিশ পোর্শন থেকে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তো তোমাদেরকে ঠিকঠাক করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন এসে দেখো, এই একটা কোশ্চেন ভালো কোশ্চেন, বাট সিম্পল কোশ্চেন, ইজিলি করতে পারতো। তুমি দেখো এতদিন ধরে বিভিন্ন জায়গাতে তোমরা যেখানে শিখছো সেখানে তোমাকে এক লাইনের কোশ্চেন শেখাচ্ছে, অনেক জায়গাতেই অনেকে পেড কোর্সেও এক লাইনের কোশ্চেন শেখাচ্ছে, 2 লাইনের হার্ডলি। বাট তোমাকে একটা কোশ্চেনের মধ্যে যখন 3-4টে কোশ্চেন অ্যাপ্লাই হয়ে যায় তখন তোমার কোশ্চেনগুলো টাফ হয়। তাহলে এই কোশ্চেনটা কী করে সলভ করবে, দেখো যা যা বলেছে আমরা পরপর সলভ করতে যাবো। সতীশ একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনে, এত টাকা মেরামত ও স্পেয়ার পার্টসের জন্য খরচ করেন। আচ্ছা, একটা বাইক কিনেছে, ও কেনার পরে এত টাকা এক্সট্রা খরচ করেছে। ধরলাম সতীশ যে বাইকটা কিনেছে সেটা ও পি টাকাতে কিনেছে, সতীশ বাইকটা
পি টাকাতে কিনেছে, পি প্রাইসে কিনেছে, এবং এর সঙ্গে ও কী করেছে যে 3,000 টাকা ও আরও এক্সট্রা খরচ করেছে এটা মেরামত করতে এবং স্পেয়ার পার্টসের জন্য যা যা লাগবে সেটার জন্য, এটা ও টোটাল খরচ করেছে ও এই টাকাটা। ওকে, এবার কী করেছে এটার পরে তারপর তিনি কী করেছে, রাজেশকে এটা 15% লাভে বিক্রি করে, এবং 15% ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত, 3/20, তাহলে কি লাভে বিক্রি করছে মানে কি 23/20 বিক্রি করছে, ইন্টু বিক্রি করেন হয়ে গেল। এবং রাজেশ এটি সুরেশকে আবার 10% ক্ষতিতে বিক্রি করছে, এবার সুরেশকে 10% ক্ষতিতে বিক্রি করছে মানে কি 9/10 বিক্রি করছে, ইন্টু এবার কি বলেছে সুরেশ শেষে এটি এত টাকায় 10% লাভে বিক্রি করছে, মানে কি 10% লাভে বিক্রি মানে হচ্ছে কত 11/10 বিক্রি করছে, এবং এইটার জন্য ও কত টাকা পেয়েছে, ও টাকাটা পেয়েছে এই টাকাটা কত 22,770 এই টাকাটা পেয়েছে। এবার এটা আমি কাটবো কি দিয়ে, সিম্পল এটাকে সলভ করলে আমার অ্যান্সার চলে আসবে। 11 দিয়ে দেখতে পাচ্ছি কেটে যাবে, 11 দিয়ে কাটি, 11 দুগুণি 22, 0 7 11 77, আরও একটা 0। চলো এবার আমি 9 দিয়ে কাটি, কারণ এখানে 7 আর 2 9 হচ্ছে, মানে কাটবে এটা। 9 দিয়ে যদি কাটি 9 দুগুণি 18, 3 9 27 0। চলো 23 দিয়ে এটা ডাইরেক্ট কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে 10 পড়ে থাকছে, তাহলে কি নিচের এখান থেকে যে কটা আছে সমানের উপরে উঠে গিয়ে ইন্টু হয়ে যাবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, প্লি প্লাস 3000 এটা ইকুয়ালস টু, মানে আমি এবার এই যে নিচে যা পড়ে আছে এটাকে সমানের উপরে নিয়ে যাব, সমানের উপরে নিয়ে গেলে কি থাকবে, এখানে এই 20 থাকছে, ইন্টু 10 মানে একটা 0, ইন্টু 10 মানে আরও একটা 0, আর ওপারে আগে থেকে একটা 10 ছিল, তার মানে এই জন্য আরও একটা 0, এই টাকাটা পড়ে থাকছে। তাহলে কি পি এর ভ্যালুটা কত, ডেফিনেটলি 3000টা ওইদিকে গিয়ে মাইনাস হবে। 3000টা যদি আমি এখান থেকে মাইনাস করে দিই তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে 0 0 0, এখানে কি থাকছে 7, আর এখানে থাকছে কি 1, তাহলে এই হচ্ছে আমার কাছে অ্যান্সার পি এর ভ্যালু। এটা একটা ইজি কোশ্চেন, এটা একটা ইজি অ্যান্সার। তোমার এখানে এক লাইনে তুমি জাস্ট এটা লিখে দিয়ে এটা সলভ করলে তোমার এখানে অ্যান্সার বেরোতে পারতো, বাট এই ধরনের কোশ্চেন হচ্ছে না বা পারছো না যারা, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ম্যাথটাকে তোলো। আর অবভিয়াসলি আমরা এখনও ওই তোমাদের ওই প্রফিট অ্যান্ড লসে ঢুকিনি, বাট এটা তো তোমার সিম্পল পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে হচ্ছে, পার্সেন্ট তো আমি মানে খুব ভালো মতো করে কভার করিয়েছি। তো এই কোশ্চেনটা যারা আমাদের ব্যাচে রয়েছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা 100% হওয়া উচিত ছিল বা করা উচিত ছিল। তো যারা পারছো না তারা ভালো মতো করে আরও একবার রিভিশন করো, এবং এই অ্যাপ্রোচগুলো আমি ভালো মতো শিখিয়েছি, তো সেইগুলো একটু দেখো। দেখো কী বলেছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন সাম অফ রুপিস এত ফর 18 মাস অ্যাট আ রেট অফ হচ্ছে কি 20% পার অ্যানাম, দেন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি, সেটা আমাকে নিয়ারেস্ট মানে অ্যাপ্রক্সিমেটলি বার করতে বলেছে। তাহলে আমাকে কী বলেছে, আমাকে বলেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়েছে কত 7,200 টাকা আমার কাছে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়েছে, টাইম দিয়েছে কত আমার কাছে এখানে 18 মাসে টাইম দিয়েছে, রেট দিয়েছে কত 20% রেট দিয়েছে, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা কততে হবে হাফ ইয়ারলি, ঠিক আছে, আমার কাছে এটা হাফ ইয়ারলি হবে। হাফ ইয়ারলি হলে আমার কাছে রেটটা কত হয়ে যাচ্ছে, রেটটা হয়ে যাচ্ছে কি 10%, আর 18 মাসকে যদি আমি হাফ ইয়ারলি ভাগ করি তাহলে 3টে সার্কেল পাবো, এই আর এই, ঠিক আছে। এই হচ্ছে কি আমার 6 মাস 6 মাস 6 মাস মানে 3 6 18 মাস আমি পেয়ে যাচ্ছি, মানে 3টে সার্কেল পাচ্ছি, আর 3টে সার্কেল পাচ্ছি মানে হচ্ছে কত, আমার কাছে এখানে কি অ্যাপ্লাই করতে হবে, আমি এখানে রেশিও মেথডে করবো। ওকে, রেশিও মেথডে করতে হলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, 3:1 অ্যাপ্লাই করবো এখান থেকে। তাহলে এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই যে এটার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে কত, আমার কাছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 7200, ঠিক আছে, 7200 এর আমার কাছে 10% কত হচ্ছে 7,200। ওকে, এটার 10% হচ্ছে কত 72, এটার 10 মানে 72 10% হচ্ছে কত 7.2। তাহলে এবার এখানে আমরা 3:1 অ্যাপ্লাই করবো, মানে এগুলো দিয়ে আমি এখানে গুণ করব। তাহলে এখানে কত আসছে 0, 3 দুগুণি 6, আর 3 7 21, তাহলে এখানেও কত পাচ্ছি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে 216 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি 7.2 পাচ্ছি। তাহলে এটাকে যদি যোগ করে দিই আমি, তাহলে 2 পয়েন্ট এখানে হচ্ছে কত 13, এখানে আসছে কত 7 আর 1 8, এখানে আসছে কত 3, আর এখানে আসছে কত 2, তাহলে এই হচ্ছে আমার কাছে অ্যান্সার, মানে 2383.2, এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার, বাট আমার কাছে নিয়ারেস্ট ইঞ্চিরিয়ার বলেছে, তাই তো, মানে কাছাকাছি, মানে এইটা হচ্ছে আমার কাছে মানে কাছাকাছি অ্যান্সার আসছে, ঠিক আছে। 2383, জাস্ট 2383 পয়েন্টটাকে এরা ইগনোর করে দিয়েছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে তুমি দেখো যে আমি এখন অবধি যা মানে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াচ্ছি তোমাদের এখন এই মুহূর্তে, ঠিক আছে, আমি তো রেশিও মেথড খুব ভালো মতো করে এক্সপ্লেন করেছি, যেটা আমি এত ইজিলি করতে পারলাম। এবার দেখো যখন তুমি এটা এক্সাম হলে করবে, কিভাবে করবে, তুমি জাস্ট এতগুলো তো লিখতে হবে না তোমাকে, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ তোমার কাছে রেট থাকছে কত 10%, তুমি এটা হয়তো খাতাতে হার্ডলি লিখে নিলে ভুলে যদি না যাও, সেই জন্য কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে 3টে সার্কেল লাগবে, 3টে সার্কেলে কি হয় আমাদের রেশিওটা 3:3:1 হয়ে থাকে, ঠিক আছে। 3:3 যখন 1 হয় তুমি ডাইরেক্ট এবার কি বার করবে যে 72 এটা ইন্টু 3, এরপরে কি আসছে দেখি 72 এটা ইন্টু 3, এরপরে কি আসছে 7.2 এটা ইন্টু হচ্ছে কত 1। এবার এটাকে তুমি সলভ করলে, আমি যেটা মানে এখান থেকে যেটা করেছি, তুমি এইটুকুটা কাজ করলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যেত এখান থেকে। তাহলে কতটা ইজি হচ্ছে আমাদের রেশিও মেথডে, যে মেথডগুলো যে টেকনিকগুলো তোমাকে শেখাচ্ছি সেগুলো 100% ইউজফুল,
আর যেটা তুমি এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারবে, তোমার অঙ্কগুলো ফাস্ট হবে আরও। চলো পরবর্তী অঙ্কে আসি। দেখো এই যে ব্রেকার লেগ, একটা ইজি ইডিয়াম, এটি এখানে গুড লাক কাউকে বলার জন্য ব্রেকার লেগ বলা হয়, ঠিক আছে। এই যে গুড লাক আমি ওয়ার্ড দেখতে পাচ্ছি, আমি এখানে অ্যান্সার মার্ক করে আসবো, ঠিক আছে। তো সেই দিক থেকে এই কোশ্চেনগুলো ভুল হওয়া ঠিক না, ঠিক আছে। এখান থেকে এই যে একটা কোশ্চেন যে নিম্নলিখিত কে ভারতের ভাইসরয় ছিলেন যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হচ্ছে সেই টাইমে ভাইসরয় কে আছে সেটা যখন তুমি পারছো না, তার মানে তোমার জিকে একদম ঠিকঠাক মতো নেই, বা তুমি জিকে ঠিক মতো পড়োনি, ওপর পড়ে গিয়েছো, এবং তুমি তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করছো না। ইংলিশ তোমার খুব বাজে জায়গাতে রয়েছে। এই জায়গাগুলো পয়েন্ট করে নোট করো এবং সেগুলোকে তুমি ইমপ্রুভমেন্ট করো, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা দেখো, এখানে কি ছিল, ব্ল্যাক ছিল। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ বি এর ভ্যালু 2, তুমি 2টাকে লাস্টে দেখতে পাচ্ছ, আচ্ছা ঠিক আছে। এ এর ভ্যালু 1, তুমি এখানেও 1টাকে দেখতে পাচ্ছ। চলো সি এর ভ্যালু হচ্ছে কি 3, তুমি 3টাকে এখানে দেখতে পাচ্ছ। কে এর ভ্যালু 11, কে তুমি এখানে পাচ্ছ। সিম্পলি এখানে কি হয়েছে, বি এল, এখানে হচ্ছে কি বি এ সি কে, আমি ওখানে সম্ভবত ব্ল্যাক পড়েছি না, তাই এখানে ব্ল্যাকও বলে দিচ্ছি, ব্যাক আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, ব্যাকটাকে তুমি যখন এখানে দেখতে পেলে, কি পেলে এখানে, এই 11, 3, 1, 2 বা এভাবে কিছু একটা দেখতে পাচ্ছ। তুমি এখানে দেখতে পাচ্ছ যে 2 এর জন্য এখানে 2 পেয়ে গেছো, কে এর জন্য তুমি এখানে কে পেয়ে যাচ্ছ, এ এর জন্য 1 পেয়ে যাচ্ছ, সি এর জন্য 3 পেয়ে যাচ্ছ। তুমি যখন এখানে এই জিনিসটাকে লিখবে, এইরকমভাবে লিখবে না। তুমি এখানে বি এর ভ্যালু কি 2 লিখবে, তুমি এখানে এ এর ভ্যালু 1 লিখবে, তুমি এখানে সি এর ভ্যালু 3 লিখবে, তুমি এখানে কে এর ভ্যালু 11 লিখবে। তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। বাট এই কোশ্চেনটার জন্য লেখার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা ছিল না। তুমি এখান থেকে দেখে দেখে তুমি এই জিনিসটা বুঝতে পেরে গেছো, তার মানে ডেফিনেটলি তোমার এখান থেকে মেডের একটা অ্যান্সার আসবে। মানে কি ই লাস্টে আছে, মানে কি 5 আমার এখানে প্রথমে আসবে। তাহলে 5 প্রথমে কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। তাহলে এই দুটো মিলিয়ে আমি আমার অ্যান্সারটা হতে পারতো। বাকি এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না। ওকে, তারপরেরটা কি আছে, তারপরেরটা ই এর পরে ডি আছে, তার মানে কি এর পরেরটা আমাকে 4 আসতেই হবে। তাহলে 4 কোথায় আছে এরপরে, একমাত্র এখানে আছে, এখানেও 4 নেই, এখানে 1 চলে এসছে, ঠিক আছে। 1 যখন চলে এসছে তার মানে এটা আমার অ্যান্সার না, এখানে 4 এসছে, তাহলে এটাই অ্যান্সার। তো এইরকমভাবে তোমাকে অপশন এলিমিনেট করে খুব তাড়াতাড়ি এগোতে হবে, তোমাকে পুরোটা সলভ করার প্রয়োজন পড়বে না। এগুলো ইজি কোশ্চেন, এগুলো থেকে কেন নাম্বার যাচ্ছে। তুমি দেখো, তুমি এই ইজি কোশ্চেনগুলো তুমি যদি মিলিয়ে দিতে, তুমি যদি এইগুলো ঠিকঠাক মতো করে আসতে, তুমি ডেফিনেটলি তোমার এখানে আরও 10 নাম্বার এক্সট্রা বাড়তো, প্লাস তোমার এখান থেকে আরও দেখবে কি মানে নেগেটিভের জন্য তোমার হয়তো এখানে আরও হয়তো 2 থেকে 3 নাম্বার কি 2.5 নাম্বার আরও এক্সট্রা বেড়ে যেত, ঠিক আছে। আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি তোমার এখানে ধরে নিয়েছি তুমি এখানে যা পেয়েছিলে তার থেকে আরও 12 নাম্বার বেশি পেতে পারতে, তো সেটা তুমি পাওনি। তো এটা তোমাকে পেতে হবে। এবার আমি আসছি ফাইনাল কনক্লুশনে। ফাইনাল কনক্লুশন এটাই হচ্ছে, আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এক এক করে প্রত্যেকটাকে তুলে তুলে ধরে বলবো তোমাকে এখানে কি কি করা উচিত ছিল, কি কি হয়নি তোমার দ্বারা। দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে অল সাবজেক্টের ব্যাপারে বলি, তুমি এটা ওপর পড়ে গেছো। তাহলে ওপর যতদিন পড়বে তুমি একটা সার্টেন লেভেলের নাম্বারে পৌঁছতে পারবে, বাট সেটা দিয়ে তোমার এক্সাম কোনোদিনও ক্র্যাক হবে না। মানে এর সলিউশনটা যদি এবার আমি তোমাকে বলি, তাহলে ফুল তোমাকে বেসিক ওয়েতে যেখান থেকে তোমাকে মানে কমপ্লিট করানো হচ্ছে, পুরোপুরি বেসিক ওয়েতে তোমাকে এটা পুরোপুরি ভালো মতো করে কমপ্লিট করতে হবে। বেসিক থেকে ভালো মতো পড়তে হবে, দেন তারপরে তোমাকে এখানে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং এমসিকিউ প্র্যাকটিসের সঙ্গে তোমাকে রিভিশনটা সেই মানে সেটা হতে থাকবে এমসিকিউ প্র্যাকটিস করলে, এবং সঙ্গে তুমি মক দেবে, ব্যাস তোমার এখানে কাজটা হয়ে যাচ্ছে, এবং পুরোনো পড়া যা ছিল সেটা তুমি রিভিশনও করবে। তো এই 3টে কাজ করলে তোমার ডেফিনেটলি মানে ইমপ্রুভমেন্ট হবে। এর সঙ্গে আমি চলে আসছি এবার ইংলিশের ক্ষেত্রে। দেখো, ইংলিশ হচ্ছে তোমার একদম কিচ্ছু পড়া নেই, তোমাকে ইংলিশটাকে খুব ভালো মতো করে পড়তে হবে। তুমি বেসিক কিছু ওয়ার্ড তুমি ছেড়ে এসেছো, যেগুলো তোমার ছাড়া উচিত ছিল না, যেখান থেকে তুমি নাম্বার ক্যারি করতে পারতে, তো সেই জায়গা থেকে তোমাকে নাম্বারটা নিয়ে আসতে হতো, ঠিক আছে। তো এইরকমভাবে আমি তোমাকে ফাইনাল কনক্লুশন বলে দিলাম এখান থেকে, যে তোমার কি কি করা উচিত। এবার তোমাদের যাদের এই জিনিসগুলো ঘটছে, তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ যে এই অ্যানালাইসিসটা, বাকি যারা এখানে মক দাওনি তাদের কথা বলছি, তোমরা যারা এখান থেকে দেখতে পাচ্ছ, তোমাদেরও এইরকমভাবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, অ্যানালাইসিস তোমাকে এইভাবে করতে হবে যে না, আমার জিকেতে এই পোর্শন ভুল হলো, এটা ইজি কোশ্চেন ছিল আমি পারিনি, রিজনিংয়ের ইজি কোশ্চেন আমি পারিনি, ম্যাথের ইজি কোশ্চেন পারিনি। তাহলে সেই জায়গা থেকে একটু দেখো তুমি কোন জায়গায় স্ট্যান্ড করছো। তোমার এক্সাম ক্র্যাক করার জন্য তোমার কি লাগবে তুমি সেটা ভাবো। তোমাকে কোনটাতে হ্যাপি ফিলিং দেবে, গুড ফিলিং দেবে, তুমি সেটা দেখো না। তুমি সেটা দেখতে গেলে আলটিমেটলি তুমি হ্যাপি ফিলিং, গুড ফিলিংসেই তুমি আটকে থেকে যাবে। এক্সাম কিন্তু কোনোদিনও ক্র্যাক হবে না ওইভাবে। আর এক্সাম ক্র্যাক হওয়ার জন্য তোমাকে রিয়েলিস্টিক হতে হবে। তোমাকে যে কেউ এসে বোকা বানিয়ে চলে যাচ্ছে, উল্টোপাল্টা জিনিস ধরিয়ে চলে যাচ্ছে, এই সমস্ত জিনিস করলে চলবে না এখানে। দেখো, প্রথম থেকে আমি অনেস্টির সাথে এগিয়ে এসেছি। আমার যখন পেড কোর্স ছিল না তখন থেকে আমি অনেস্টির সাথেই তোমাদের বলে আসতাম, এখনও অনেস্টির সাথেই বলে আসছি। যদি আমার কোর্স ভালো লাগে ডেফিনেটলি নেবে, না ভালো লাগলে নেবে না। বাট অনেস্টির সাথে এটা বলছি যে হ্যাঁ, যেখানে যেটা ভুল আছে সেখানে সেটা ভুলটাকে ধরে সেখান থেকে এগোও, সেটাকে ইমপ্রুভ করো, তবে গিয়ে আলটিমেট সিলেকশন পাবে। আদারওয়াইজ সিলেকশন পাওয়া মুশকিল আছে এই যুগে, এই বর্তমান সিচুয়েশনে সম্ভব না। ক্লিয়ার? 8 লাখ মতো নিয়ার অ্যাবাউট ডব্লিউবিপির ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, 8 লাখ কি 10 লাখ, এখান থেকে মাত্র হয়তো 8,000 সামথিং কেউ হয়তো চাকরি পাবে। তাহলে ভাবতে পারছো কম্পিটিশনটা কোন জায়গায় রয়েছে। এর আগে অনেকে না 0.25 এর জন্য, 0.5 এর জন্য অনেকে নাম্বার পায়নি, মানে চাকরিটা পায়নি, মেসেজ করে তারা আমাকে এসে। এবং আমি আরও একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যার তোমাদের প্রয়োজন মনে হচ্ছে যে কিনা তোমরা পারছো না কিছু বুঝতে, কি করবে, জাস্ট এই মুহূর্তে দিশেহারা হয়ে পড়েছো,
অসুবিধা নেই। আমাদের অ্যাপের মধ্যে চ্যাট সেকশন রয়েছে, অ্যাপটা খুললেই তুমি দেখতে পাবে একটা চ্যাট সেকশন রয়েছে পাশে ডান দিকে কোণাতে নিচে, ঠিক আছে? তুমি সেই চ্যাট সেকশনে এসে তুমি তোমার কথাটা লিখে জানাও, তুমি এই মুহূর্তে এই প্রবলেমগুলো ফেস করছো, এখান থেকে কী করে বেরিয়ে আসবে। তুমি কোর্স কেনো চাই না কেনো ম্যাটার করে না সেটা, ঠিক আছে? তুমি আমার কাছে হেল্প চাইতে এলে ডেফিনেটলি আমি তোমাকে এডুকেশনাল দিক দিয়ে মেন্টালি সাপোর্ট তোমাকে দেওয়ার যতটা দরকার পড়বে, কীভাবে কী করলে ইমপ্রুভমেন্ট করতে পারো সেই প্রত্যেকটা হেল্প আমি তোমাকে করবো। প্রত্যেকে, কে ব্যাচ কেনো, মানে তুমি মক টেস্ট কেনো চাই না কেনো, তুমি আমার ব্যাচে পড়ো চাই না পড়ো ম্যাটার করে না, তুমি অ্যাপে এসে তুমি জিজ্ঞাসা করলে ডেফিনেটলি আমি তোমাকে এইটুকুটা হেল্প করে দিতে পারবো। কমেন্টে সবসময় সব কিছু খুলে বলা পসিবল হয় না, ওকে? সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।